করেছে। তো আমার কালকে যেহেতু আমার কাগজপত্র পেতে কয়েকদিন দেরি হয়েছে, 11 তারিখ বাজেট আমরা কাগজপত্র মাত্র কালকে সকালে আমি দিয়েছি। তো এটার উপর সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে আমার একটু সময় লেগেছে। কালকে আমি প্রায় রাত 2টা থেকে 3টা পর্যন্ত এই বাজেটের উপর কাজ করতে পেরেছি। সেই জন্যই টাইপ করে রেডি করে আনতে একটু দেরি হলো। আমি আপনাদের সবার কাছে আমার দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আমরা এখন প্রস্তাবিত বাজেট 2026 এবং 2027 এর উপর আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতার বাজেটের যে দর্শন বলেছেন, বক্তৃতার প্রারম্ভে অথবা ওনার বক্তৃতার যে বই তার মধ্যে যে ছাপানো দেখলাম, সেখানে হলো গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা। এটি ওনারা বাজেটের দর্শন হিসেবে ঘোষণা দিয়েছেন। গণতান্ত্রিক বাজেট কি সত্যিকার অর্থে আমি এখন পরিষ্কারভাবে বুঝতে পারিনি। তবে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বলতে উনি দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা জালের আওতায় আনার প্রস্তাব করেছেন। তাছাড়া প্রায় সকল শ্রেণীর মানুষ মোটামুটি যে যা চেয়েছে তা দেওয়ার অঙ্গীকার উনি বাজেটে করেছেন। সেই হিসাবে বাজেটটিকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বা জনতুষ্টিমূলক বাজেট বা সবাইকে খুশি করার বাজেট বলা যায়। তো বাজেটটা ওভারঅল আপনাদেরকে আমি আমার এই যেটা ছাপানো ওটার কপি আপনাদেরকে দিয়ে দেবো। তো বাজেট স্বাভাবিকভাবে আমি একটু বলে নেই বাজেটটা কি দেওয়া হচ্ছে, তারপরে তার উপর বিস্তারিত বলবো। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে পরিচালনা ব্যয় যেটা খরচ করতেই হবে, এটা আমাদের কোনো উপায় নেই, 6,05,740 কোটি টাকা দেওয়া হয়েছে। ঋণ ও অগ্রিম 13,398, খাদ্য সংগ্রহ 2,727। এটা মিলে মোট পরিচালন ব্যয়, যেটাকে আমার হিসাব মতে আমি যতটুকু বুঝেছি, এই পরিচালন ব্যয় কমানোর কোনো উপায় নেই। সরকারকে এটা খরচ করতেই হবে এবং এটা হয়তো বাড়তে পারে, কিন্তু কম হবে না। আর উন্নয়ন ব্যয় যোগ করেছেন সর্বসকলে সব মিলে মানে 3,16,075 কোটি টাকা। তো মোট বাজেট হচ্ছে 9,38,000 কোটি। সেই বাজেটের অর্থায়ন যেটা করেছেন ওনারা, অর্থ সংগ্রহের খাত, রাজস্ব আহরণ, মানে সব রকম রাজস্ব আমি এক কথায় বলছি, 6,95,000 কোটি টাকা। অনুদান নিয়েছেন 6,150 কোটি টাকা। বৈদেশিক ঋণ, রাজস্ব আহরণ আর অনুদান মিলে রাজস্বের একটা আহরণের ব্যাপার। আর বৈদেশিক ঋণ আর আভ্যন্তরীণ ঋণ 1 লক্ষ নিট, মানে ঋণটা দেওয়ার সময় ওনারা সুদ দিয়ে তারপর ঋণটা নেবেন। সেই সুদ বাদ দিয়ে যে নিট না হবে, বৈদেশিক ঋণ 1,09,850 কোটি টাকা আর আভ্যন্তরীণ ঋণ 1,27,000 কোটি টাকা। মোট অর্থ সংগ্রহ হলো 9,38,000। এইভাবে ওনারা মিল দিয়েছেন। রাজস্ব আহরণ হবে 6,95,000, অনুদান পাওয়া যাবে 6,150, বৈদেশিক ঋণ আর আভ্যন্তরীণ ঋণ 1,09,850 আর 1,27,000 মিলে 9 লক্ষ, সব সুদে 9,38,000। এইভাবে এটা করা হয়েছে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। জিডিপি গ্রোথ 6.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। বাজেটে অগ্রাধিকার হিসেবে যেটা ওনারা দিয়েছেন, প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার যেটা দিয়েছেন সেটা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি বিনিয়োগে উৎসাহিত করা, ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কার, রপ্তানি বৃদ্ধি এবং শিল্প উৎপাদন সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়ন, কর ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব করা। আর সাধারণ মানুষের জন্য সম্ভাব্য প্রভাব যেটা ওনারা চেয়েছেন সেটা হল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ ওনারা নেবেন। মধ্যবিত্ত ও নতুন করদাতাদের জন্য কর কাঠামোয় কিছু সংস্কার প্রস্তাবনা করছেন। অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি করবেন। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রচেষ্টা করবেন। আর বাংলাদেশের মোট জিডিপির আকার এই বাজেটে দেখানো হয়েছে 48,30,024 কোটি, মানে যেটা বলেছেন ট্রিলিয়ন ডলারে যাবেন, এটা প্রায় এখন 5.5 বিলিয়ন বা এরকম, তাছাড়া 600 বিলিয়নের মতো হবে ডলার কনভার্ট করে টাকা। কাজে ওনারা ট্রিলিয়ন ডলার বাজেটের দিকে যাচ্ছেন, এটা ওনারা বলেছেন। তবে আমি যেটা বিশ্লেষণ করে যেটা দেখলাম, গতানুগতিকভাবে পূর্বের বছরের তুলনায় একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করা, কম করা, যেটা সবসময় বাজেট করা হয়ে থাকে, গতানুগতিক পদ্ধতিতে এই বাজেটটা করা হয়েছে বলে আমার ধারণা, আমি যেটা দেখলাম। আর
ওনারা এখানে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ, অনেক পণ্যের আমদানিতে শুল্কে রেয়াত দিয়েছেন, কিছু কিছু জায়গায় শুল্কে রেয়াত দিয়েছেন, জনআকাঙ্ক্ষা পূরণে বাজেট প্রস্তাবনার নানান ধরনের বরাদ্দ রেখেছেন, যেটা একটু আগে বললাম যে যা চেয়েছে মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে। এর সবকিছু করা হয়েছে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য। কিন্তু আমার কথা হলো, কিন্তু এসব কিছু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার প্রস্তাবিত বাজেটের যে আয়ের ক্ষেত্র দেখানো হয়েছে, সেই আয়ের ক্ষেত্রটা আমি মনে করি খুবই অনিশ্চিত। এটা আমি সামনে ফেলি। ওনারা যে যা চেয়েছেন সবাইকে খুশি করার জন্য সবকিছু কমিট করেছেন এবং বাজেটে সবকিছু রেখেছেন, যে যা চাইবে দেওয়া হবে বা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। কিন্তু কোথা থেকে দিবেন সেটা সম্পর্কে ওনাদের যে বর্ণনা, সেটা আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই খুব বেশি নিশ্চিতভাবে ওনারা বলতে পারবেন না যে আমরা সবকিছু দিতে পারবো, কতটুকু দিতে পারবো, এবং বেশিরভাগটাই হয়তো দিতে পারবেন না। এটা আমি আশঙ্কা করছি। এটা আমি পরবর্তীতে এটার বিষয়ে আপনাদেরকে কিছুটা আমার ধারণা তুলে ধরছি। আমি যেটা বলছি সেটা হলো যে রাজস্ব আহরণের যে টার্গেট ওনারা দিয়েছেন, ওটার কথা, এটাই হলো আমার মূল বক্তব্য এখানে। সেখানে আমরা 2021-22 সালে দেখেছি যেটা প্রাক্কলিত করেছিল তার 77% করেছেন, 3,01,000,693। 2022-23 করেছিলেন 3,31,500, মানে 3,31,000, তারপরে 3,82,000 হয়েছে 23-24-এ। তারপর থেকে কিন্তু এটা 75-76%। বাজেট যত ওনারা প্রাক্কলন যে করেছেন রাজস্ব আহরণের, সেটা 70-75% এর বেশি কোনো সময় যায় নাই, 75-77%। এবং 2025-26-এ গিয়ে কিন্তু ওনারা ওটার দিকে নিম্নগামী, তারপর থেকে দেখছি যে নিম্নগামী হয়েছে। মানুষের ট্যাক্স কম দিচ্ছে, মানে ট্যাক্স আরোহণ কম হচ্ছে। সেটা 2025-26 বর্তমান অর্থ বছরের প্রথম 10 মাসে 3,26,928। এটা তারা হিসাব করেছেন। সম্পূর্ণটা এখনো দিতে পারেননি, ওনারা যেটা দিয়েছেন এটা বিশ্বাসযোগ্য নয়। আমি মনে করি যে এটা থেকে যদি আমরা ধরে নিই 10 মাসে এটা হচ্ছে, এটা 12 মাস হলে একইভাবে একই আনুপাতিক হারে বাড়লে এটা 3,92,000 হতে পারে। মানে 3 লক্ষ, গতবার ছিল 3,82,000, 3,92,000। আর সামনের বছরে যেটা ওনারা প্রাক্কলন করেছেন সেটা অনেক বেশি, এবং আমরা মনে করি যে এই প্রাক্কলন, এই রাজস্ব আহরণ সম্ভব হবে না। প্রাক্কলনটা আপনাদেরকে আগে বললাম যে রাজস্বের যেটা প্রাক্কলন ওনারা করেছেন সেটা হলো 6,95,000 কোটি টাকা। এটা কখনোই সম্ভব নয়। এটা আমি কেন সম্ভব নয় এগুলো পরবর্তীকালে আমি বলছি। কিন্তু এর খুব অল্প সংখ্যক, অল্পটাই এখন পর্যন্ত সম্ভব বলে আমরা মনে করছি। কেননা ওনারা যেভাবে করছেন সেটা হলো করের আওতা বাড়ানোর উদ্যোগ হিসাবে টিআইএন, জিআইএন, ব্যাংক হিসাব, সম্পত্তির তথ্য, জাতীয় পরিচয়পত্রকে সমন্বিত ডেটাবেজে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খুচরো ব্যবসায়ীদেরও করের আওতা আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ইতিবাচক উদ্যোগ হলেও এগুলো সুফল পেতে সময় লাগবে। ফলে আগামী অর্থ বছরে বড় ধরনের রাজস্ব প্রবৃদ্ধি পাওয়া সহজ হবে না। আর একটা বড় কথা, আপনারা এটা বলেননি কিন্তু আমি বলছি, তাছাড়া বর্তমানে দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের কারণে 4টা জিনিস: সামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষের কোনো কিছু নিরাপত্তা নেই, সেখানে ব্যবসা বান্ধব পরিবেশ নেই। আর অর্থনৈতিক পরিবেশে সব মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, এক্সপোর্ট কমে যাচ্ছে, এক্সপোর্ট কিন্তু নিম্নগামী, এবং আমাদের ইনফ্লেশন রেগুলার বাড়ছে। আমি এটা পরে আরো ডিটেল ভাবে দিয়েছি। আর একটা সবচেয়ে বড় কথা, আমি বাজেটের কোথাও এই রিফ্লেকশন আছে বলে মনে হলো না, সেটা হলো ইরান যুদ্ধ। এটা যে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে, এবং বিশ্বের বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, তারা প্রাক্কলন করেছে যে আগামী দিনগুলিতে সারা বিশ্বেরই অর্থনীতি প্রবৃদ্ধি 2% মধ্যে কমে যাবে। সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে, সারা বিশ্বে। এটা বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে এটার প্রভাব পড়ার কথা, কিন্তু বাজেটে ওনারা এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেছেন বলে আমি বাজেটটা খুঁজে দেখতে পেলাম না। ফলে যেটা হলো সেটা হলো যে বর্তমান আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের কারণে সাধারণ মানুষের হাতে কর দেওয়ার মতো যথেষ্ট অর্থ আছে বলে আমি মনে করি না। নেট বাড়াতে পারেন, কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য যেখানে নেই, মানুষের আয় ইনকাম নেই, সেখানে আপনাকে কর দিবে কোথা থেকে? যোগ করলেও তার কর শিখতে দিতে পারবে না। তার কাছে টাকা থাকতে হবে, তার ব্যবসা বাণিজ্য থাকতে হবে, তার ইন্ডাস্ট্রি থাকতে হবে, তার দোকান থাকতে হবে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠানে তার কাজ করার সুযোগ থাকতে হবে। সেই সুযোগগুলি কমে যাচ্ছে। কাজে কর
সামনের দিকে এই কারণে বাড়বে বলে আমি মনে করি না। আমি এইটার একটু ডিটেল ভাবে পরে দিয়েছি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। গণমাধ্যমে 8 জুন 2026 টিআইবির একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়। সেখানে বর্তমান সরকারের 100 দিনের যে তথ্য তুলে ধরা হয়েছে তাতে খুনের সংখ্যা 605, 196টি অপহরণ, 3496টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলে ভয় পায়, কারণ যে কোনো স্থানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতে পারে এমন আশঙ্কা বিরাজমান। আমার বাসায় কয়েকদিন আগে মেহমান এসেছিলেন। উনি এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার। উনি রাত 10:30 বা 11:30 হয়েছে। আমি বললাম যে আসুদে দিয়ে চলে যান, এখন তো রাস্তা খালি আছে, তুমি তাড়াতাড়ি পৌঁছাতে পারো। ও বললো না স্যার, ওখানে যাবো না, ওই নির্জন রাস্তায় গেলে নিরাপত্তা নেই, আমি ঘরে ঘুরে মেইন রাস্তা দিয়ে যাবো। মানুষের রাস্তা দিয়ে রাত 10টা 10:30 পরে হাঁটতে স্বস্তি বোধ করছে না। সেখানে স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে অগ্রসর হবে? সাধারণ জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আস্থা রাখতে পারছে না, ফলে ব্যবসা বাণিজ্যে কোনো স্বাভাবিকতা থাকছে না। অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। এর মাঝে 400টির মতো মিল কারখানা বন্ধ হয়ে গেছে। মানে একটা বেশ 6 মাস আগের খবর, এখনো কিন্তু প্রতিদিন মিল কারখানা বন্ধ হচ্ছে। কোনো মিল কারখানা নতুন ভাবে তৈরি হওয়ার খবর আমরা পাই নাই এ পর্যন্ত। ফলে বেকারত্ব বাড়ছে উল্লেখযোগ্য হারে। এরই মধ্যে বেশিরভাগ গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং মিল, যার অধিকাংশ শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, এছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা আছে। অনেকেই বলছেন, সেদিকে একে আজাদ সাহেব উনি বললেন যে আমার 10,000 মতো কর্মী আমার নিজেকে ছাঁটাই করতে হবে। অনেকেই বলছেন যে আমরা মিল কারখানা দিয়েছি, এখন গ্যাস পাচ্ছি না, আমরা এটাকে বন্ধ করে রাখতে হচ্ছে বা পার্সিয়ালি চালানো হচ্ছে, আমরা বেশি দিন তাও তো চালাতে পারবো না। ফলে মিল কারখানা বন্ধ হচ্ছে। বিনিয়োগ শূন্যের কোটা। বিনিয়োগ যে কোনোখানে কেউ মিল ফ্যাক্টরি করছে, ব্যবসা প্রতিষ্ঠান, এটা কোনোখানে আমরা দেখছি না, সবখানে একেবারে সম্পূর্ণভাবে বন্ধই বলা যায়। রপ্তানি আয় নিম্নমুখী। এই লাস্ট যেটা আমরা যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি রপ্তানি, সেটা কিন্তু মাইনাস, অলরেডি মাইনাস হওয়া শুরু হয়েছে। এবং পরবর্তীতে বিশ্ব বাজার পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশগুলি যেটা তাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, এর কারণে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। আমাদের রপ্তানির প্রধান উৎসই হলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। এটাতে কিন্তু রপ্তানি মাইনাস হচ্ছে। আর যদিও এখন পর্যন্ত প্রবাসী আয় ভালো, কিন্তু প্রবাসী আয়ের অনিশ্চয়তা অনেক বেশি। অনেকে বলছেন যে এখন যে ভালো দেখছেন, এটার অর্থ হলো যা ঘটি বাটি যা ছিল সব বিক্রি করে এখন দেশে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু সামনের দিকে তাদের কোনো নিশ্চয়তা নাই কতদিন থাকতে পারবে কি না থাকবে। এই জন্যই এই গ্রোথটা দেখছেন। এর পরবর্তীকালে এটা জিরো হয়ে যাবে। তো এটা অনিশ্চয়তা চলে আসছে আমাদের দেশের, যেটা বড় একটা খাত, সেটা হলো যে প্রবাসী আয়, সেটা অনেক খারাপের দিকে চলে গেছে। আর মূল্যস্ফীতি বেশি এবং ঊর্ধ্বগামী। বিবিএস এর তথ্য অনুযায়ী এই মে মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.42, এটা আগের চেয়ে বাড়ছে, এটা কমছে না। সার্বিক পরিস্থিতির ফলে দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে, অভুক্ত এবং অর্ধভুক্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এর মাঝে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে জিডিপি প্রবৃদ্ধির হার 3.9%। IMF বলেছে 4 তারা আমাদের জিডিপি আগামীতে কি হবে সেটা বলছে 4.7। এডিবি বলেছে 4% পর্যন্ত হতে পারে। তার মানে বিশ্বব্যাংক কিন্তু 4-এর চেয়ে নিচে নামিয়ে আনছে আমাদের প্রবৃদ্ধি না হলে কোন রকম অর্থনৈতিক কর্মচাঞ্চল্য থাকে না, কোন রকম চাকরি সৃষ্টি হয় না, ব্যবসা বাণিজ্যের গতি পাওয়া যায় না। একটা জায়গায় কিন্তু একটা মিল কারখানা বন্ধ হয়ে গেলে শুধু কারখানার শ্রমিকরাই যে একমাত্র বেকার হয় তা নয়। এই কারখানার উপর ভরসা করে আশেপাশে ওষুধের দোকান, রিক্সাওয়ালা, শ্রমিক, এমনকি কসমেটিক্সের দোকান সব কিন্তু বন্ধ হয়ে যায়। কাজে একটা সেন্টার অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হলে তার পারিপার্শ্বিক অনেকবার তাদের যে অ্যাসেসরিজ সাপ্লাই করতো সেগুলো বন্ধ হয়ে যায়। তো অনেক ইন্ডাস্ট্রি এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তো অর্থনীতি চাঙ্গা করার জন্য উপরোক্ত আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়ন এই মুহূর্তে জরুরি প্রয়োজন। এই জন্য এটা যদি উন্নয়ন করতে চাই, তাহলে এই মুহূর্তে আমার জরুরিভাবে